হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে মূল আলোচ্য বিষয় তা হলো 2025 সালের মাধ্যমিকের ভূগোল বিষয়ে 3 মার্কসের সাজেশন। আজকের সাজেশনে এই 3 নম্বরের মাত্র 10টি প্রশ্ন দেওয়া হবে। 10টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্ন আপনারা হুবহু কমন পাবেন, তাই ক্লাসটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। এবং ক্লাসটিতে অনেক বুদ্ধির খেলা রয়েছে, কোন প্রশ্নগুলি ছাড়তে হবে, কোন প্রশ্নগুলি পড়তে হবে, কারণ ভূগোলে অজস্র প্রশ্ন রয়েছে। 6টি চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, 2 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল, 3 নম্বর বাড়িমণ্ডল। এই 3টি চ্যাপ্টারের মধ্যে মাত্র 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্ন করতে হবে। তারপরে 2 নম্বর চ্যাপ্টার আর 3 নম্বর চ্যাপ্টার এখানে বাদ দিয়ে যদি আমরা প্রথম চ্যাপ্টারের মধ্যে মাত্র প্রথম চ্যাপ্টারটাই হিমবাহ, নদী এবং বায়ু পড়ে থাকি, তো এখান থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন কমন পাবো। তারপরে আমাদের 4 নম্বর চ্যাপ্টার চলে যাবে। 4 নম্বর চ্যাপ্টার হবে আমাদের পরিবেশ ভূগোল, যেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। সেখান থেকে 2টি প্রশ্ন আসবে, দুটার মধ্যে একটি করতে হবে মাত্র। তারপরে আমাদের চলে যাবে ভারতকে দুভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তাহলে দুটা যে টপিকের মধ্যে 2টা প্রশ্ন আসবে, মাত্র একটি করতে হবে। তারপর 6 নম্বর চ্যাপ্টার রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র। উপগ্রহ চিত্র থেকে একটি প্রশ্ন থাকবে এবং ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে একটি প্রশ্ন থাকবে। তো দেখে নাও কিভাবে এই প্রশ্নগুলি আসবে। অবশ্যই আপনারা খুব কমন পাবেন, ক্লাসটি অবশ্যই স্কিপ করবেন না। দেখে নাও কি বলা হয়েছে, মাধ্যমিক এক্সাম 2025 ভূগোল সাজেশন 100% কমন। আজকের সাজেশনে যে প্রশ্নগুলি দেওয়া হবে অবশ্যই আপনারা হুবহু 100% কমন পাবেন। দেখে নাও কি বলা হচ্ছে, গত বছরে যে সাজেশন দেওয়া হয়েছিল 3 মার্কসের 5 মার্কসের, তাতে কিন্তু হুবহু কমন পড়েছিল। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েছেন। অনেক আগ্রহী, অনেক উৎসাহিত আমি যে আমার যে সাজেশন এফএসসি চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটি হুবহু কমন পড়েছিল। আশা করছি এবারেও কমন পড়বে। দেখে নাও কি বুদ্ধির খেলা রয়েছে আজকের এই প্রশ্নগুলিতে। চ্যাপ্টার 1, এখানে চ্যাপ্টার 1, 2, 3 এই 3টি চ্যাপ্টারের মধ্যে 2টি প্রশ্ন আসবে, দুটার মধ্যে একটা করতে হবে। প্রাকৃতিক ভূগোল, দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক ভূগোল, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে একটি প্রশ্ন থাকবে। তারপরে চ্যাপ্টার নাম্বার 2 বায়ুমণ্ডল এবং চ্যাপ্টার নাম্বার 3 বাড়িমণ্ডল, এই 2টি চ্যাপ্টারের মধ্যে আবার একটি প্রশ্ন থাকবে। তাহলে কি আমরা বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল পড়বো না? বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ পড়লেই তো আমরা কমন পেয়ে যাচ্ছি। গত বছর বায়ু থেকে 5 নম্বরের প্রশ্ন এসেছিল, তো এবারে কি হিমবাহ থেকে 5 নম্বরের প্রশ্ন আসার প্রবল চান্স হয়েছে। এর আগে তোমাদের 5 নম্বরের প্রশ্ন মাত্র 8টি দেওয়া হয়েছে, 8টির মধ্যে 8টি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। গত বছর 8টা প্রশ্ন দেওয়া হয়েছিল, সেখান থেকে 7টি প্রশ্ন কমন এসেছিল। তো এবারে যে 8টা দেওয়া হয়েছে, 6 থেকে 8টাই আসার প্রবল চান্স রয়েছে। তো এবারে দেখে নাও কি বলা হচ্ছে, যে যদি আমাদের হিমবাহ থেকে 5 নম্বরে চলে আসে, তাহলে নদী থেকে গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো, সে প্রশ্ন আসার চান্স রয়েছে। এবং মরুপ্রায় অঞ্চলে যে তোমার প্রাধান্য পায় বায়ুর কাজ, সে প্রশ্নটা আসার চান্স রয়েছে। তার আগে আমি তোমাদের অন্যভাবে একটু বুঝিয়ে দিই যে বুদ্ধির খেলা কি রয়েছে আজকের এই সাজেশনে। বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে প্রশ্ন পড়তেই হবে। বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল আমরা স্কিপ করব। তো কিভাবে স্কিপ করব দেখে নাও, যে বায়ুমণ্ডল থেকে এখানে আমরা যদি নাও পড়ে থাকি, তাও কিন্তু আমরা এখান থেকে উত্তর করে নিতে পারছি। বাড়িমণ্ডল থেকে প্রশ্ন আসবে, বাড়িমণ্ডল থেকে ভাগীরথী, হুগলি এরকম ধরনের প্রশ্ন আছে, সেগুলো প্রশ্ন কিন্তু অনেক কিছু আছে, সেজন্য আমরা বাড়িমণ্ডলকে বাদ দিব 3 নম্বরের জন্য। চ্যাপ্টার 4 বলা হয়েছে পরিবেশ ভূগোল বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা কি, সে প্রশ্নটি আসার প্রবল চান্স রয়েছে। তো সাজেশনে তোমাদের অবশ্যই উল্লেখ করা রয়েছে, সেখানে অবশ্যই দেখতে পাবে। তারপরে এখানে তোমার 4 আর 3 আর কি, সে অর্থগুলো বুঝিয়ে দিতে হবে। তো দেখে নাও, এখান থেকে আমাদের 2টা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন করতে হবে। অর্থাৎ চ্যাপ্টার নম্বর যে 4, এখান থেকে একটাই চ্যাপ্টার, এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, তো 2টার মধ্যে একটা করতে হবে। তারপরে চ্যাপ্টার নাম্বার 5 ভারত রয়েছে দুভাগে বিভক্ত, অর্থনৈতিক ভূগোল এবং রয়েছে প্রাকৃতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল থেকে একটা প্রশ্ন আসবে এবং প্রাকৃতিক ভূগোল থেকে একটা প্রশ্ন আসবে, তো 2টার মধ্যে একটা করতে হবে। 3 নাম্বার, 3 নাম্বার থাকবে। চ্যাপ্টার নম্বর 6 উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র সূচক মানচিত্র। উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে 2টা প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতে হবে। উপগ্রহ চিত্র থেকে এখানে উপগ্রহ চিত্রের গুরুত্ব, ব্যবহার, সে প্রশ্নগুলো আসার প্রবল চান্স রয়েছে। সেগুলো সাজেশন উল্লেখ করা রয়েছে, একটু পরে দেখতে পাবে। তারপরে ভূবৈচিত্র সূচক যে মানচিত্র, সান ফ্রান্সিসকো অর্থাৎ ভূ সমলয় এবং সূর্য সমলয় পার্থক্য রয়েছে, সেটাও কিন্তু আসার প্রবল চান্স রয়েছে। পরপর প্রশ্নগুলো দেখে নিব যে আজকের প্রশ্নগুলিতে কি রয়েছে। তো চলুন দেখে নিই আজকের মূল আলোচ্য বিষয়, অর্থাৎ সাজেশন কি প্রশ্ন রয়েছে। আজকের এই সাজেশনের যে প্রশ্নগুলি 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 100% কমন আসবে। তো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এই 4টি চ্যাপ্টার থেকে প্রথমে প্রশ্নগুলো দেখে নাও পরপর কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন বায়ু থেকে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে রয়েছে প্রশ্নটি।
উষ্ণ মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন? বায়ুর কাজ প্রাধান্য পায় কেন, এই প্রশ্নটা আসবে কেননা 2024 সালের পরীক্ষায় বায়ুর কাজ থেকে বায়ুর যে ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সেটা চলে এসেছিল। অর্থাৎ এবারে 2025 সালের মাধ্যমিক বায়ুর যে কাজ রয়েছে সেই বহন কাজের প্রক্রিয়া হোক বা বায়ুর কাজের প্রাধান্য পায় কেন উষ্ণ মরুপ্রায় অঞ্চলে। তো এই দুটো প্রশ্নের মধ্যে 100% একটা প্রশ্ন থাকবেই। তারপর চ্যাপ্টার 1 থেকে নদী থেকে প্রশ্ন বলা হয়েছে, নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি লেখো। নদীর বহন কার্যের যে প্রক্রিয়া সে প্রক্রিয়াগুলো আসার প্রবল চান্স রয়েছে এবং আসবে। এই প্রশ্নটাতে 3 স্টার, এটাতে 2 স্টার। ওকে, তারপরে 3 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে সব নদীর মোহনায় বা পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে না? বদ্বীপ গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশটাই তোমাদের লিখতে হবে। তো ভয়ের কোনো কারণ নেই। এই প্রশ্নটা 2024 সালে আসার চান্স ছিল কিন্তু আসেনি, 2025-এ আসার প্রবল চান্স রয়েছে। তারপরে আমরা চলে যাব চ্যাপ্টার 2-তে। এখানে দেখো তোমাদের যে 3টি প্রশ্ন দেওয়া হলো, প্রথম প্রশ্ন বায়ু থেকে দেওয়া হয়েছে, তারপর নদী থেকে, তারপর নদী থেকে। বায়ু থেকে প্রশ্ন দিলেই এই প্রশ্নটাই দেবে, এর বাইরে দেবে না। ওকে, তারপর নদী থেকে 5 নম্বরের প্রশ্ন আসার চান্স কম রয়েছে, সেজন্য এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার চান্স রয়েছে। যদি ব্যতিক্রম হয় তো তোমরা গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে অর্থাৎ আয়াকৃতি ও ভিয়াকৃতি উপত্যকার মধ্যে যে পার্থক্য সেই প্রশ্নটা একটু দেখে নেবে। যারা পচা একদম কোনোদিন পড়োনি তোমরা, তারা এই প্রশ্নগুলোই পড়ে যাবে পরীক্ষায়। যারা একটু ভালো রেজাল্ট, যে ভূগোলে 90-এর উপরে বা 100-তে 100 পেতে হবে, তাদের জন্য এই প্রশ্নগুলো সব থাকছে। অর্থাৎ যারা কোনোদিন পড়োনি, ভূগোল বই খুলে দেখোনি, আজকের সাজেশনটি যদি পড়ে যাও তো অবশ্যই এইগুলো প্রশ্ন ভূগোল কমন আসবে। তোমরা অবশ্যই 70-80 নাম্বার তোমরাও পাবে যারা কোনোদিন পড়োনি। তারপর চ্যাপ্টার নম্বর 2 থেকে দেখতে পাচ্ছ যে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক। অর্থাৎ চ্যাপ্টার নম্বর 2 বায়ুমণ্ডল থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, যে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর যে সম্পর্ক বা মেলবন্ধন কি রয়েছে সেটা গুছিয়ে লিখতে হবে। তারপরে চ্যাপ্টার নাম্বার 3 ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। ভাগীরথী ও হুগলি নদী কিভাবে বর্জ্য ব্যবস্থাপনায় ভরে যাচ্ছে দিনকে দিন, সেটা কি একটা কুপ্রভাব অর্থাৎ কুফল রয়েছে, সেগুলো একটু গুছিয়ে 3টা পয়েন্ট লিখতে হবে। চ্যাপ্টার নাম্বার 4 থেকে তোমাদের একটি প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নটাই আসবে পরীক্ষায়। কি বলা হয়েছে? 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা কি বা শিক্ষার্থীর ভূমিকা কি? তুমি 10ম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী, অর্থাৎ বর্জ্য দিনকে দিন বর্জ্য যেখানে সেখানে পরিবেশ দূষণ ঘটাচ্ছে, তাহলে তুমি কিভাবে পরিবেশকে রক্ষা করবে, তোমার কি করণীয়, সে প্রশ্নটা কিন্তু আসবে। আর সে প্রশ্ন তুমি জানো যে আমাকে কিভাবে লিখতে হবে। তোমার বলতে তুমি একজন ছাত্র বা ছাত্রী, সেজন্য তোমার কথা উল্লেখ করে দেবে। যদি এটুকু অংশ না দেয় তাহলে পরীক্ষায় আসবে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো বা লেখো। তো প্রশ্নটা আসবে। এরপরে এখানে আরেকটি প্রশ্ন তোমরা অ্যাড করে নেবে যে বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R এর অর্থ গুরুত্ব বুঝিয়ে দাও। এই দুটি প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার 4 থেকে পড়বে। আরেকটু এখানে তোমাদের বুদ্ধির খেলা রয়েছে। তোমরা যদি কম পড়তে চাও, কম পড়ে বেশি নাম্বার পেতে চাও, তো অবশ্যই তোমরা এখানে চ্যাপ্টার 1 থেকে বায়ু থেকে এবং নদী থেকে পড়ে নেবে, আর কিছু পড়তে হবে না। তাহলেই তোমাদের এই 3 নাম্বার 4 নাম্বার প্রশ্ন পড়তেই হবে না। কারণ নদী আর বায়ু থেকেই 3-এর থাকছে, 2টা প্রশ্ন থাকবে, একটা উত্তর করতে হবে। তো আমরা যদি নদী আর বায়ু পড়ে নিই, হিমবাহ 5 নম্বরে আসতে চলেছে, কোনো অসুবিধা নেই। হিমবাহ এর আগে তোমাদের 5-এর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 8টি প্রশ্ন, 8টির মধ্যে 6 থেকে 7টি প্রশ্ন হুবহু কমন আসবে। গত বছরে যে সাজেশন দেওয়া হয়েছিল 5-এর 8টি প্রশ্ন দেওয়া হয়েছিল, হুবহু 7টি প্রশ্ন কমন এসেছিল। আশা করছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষা 18 ফেব্রুয়ারি রয়েছে। অবশ্যই তোমরা 18 ফেব্রুয়ারির পরীক্ষায় যে প্রশ্নপত্র পাবে এই প্রশ্নগুলি হুবহু তোমরা দেখতে পাবে। তখনই মনে করবে যে এফএসসি অর্থাৎ ফারুক স্টাডি চ্যানেল যে সাজেশন দেয় সে সাজেশন কিন্তু কমন আসে। 2014 সাল থেকে 2024 পর্যন্ত যে সাজেশন দেওয়া হয়েছে, 2019 সালে শুধু একটু ব্যতিক্রম হয়েছিল, না হলে 2014 থেকে 24 অর্থাৎ 11 বছর, একটা বছর বাদ দিলে 11 বছরে আমার সাজেশন অর্থাৎ ফারুক স্টাডি চ্যানেলের সাজেশন কমন এসেছিল। এবং এই চ্যানেলটি প্রায় 1 বছর হতে চলেছে, 10 মাস হলো খোলার। আমার প্রথম যে ভিডিও ছিল সাজেশন 2024 সালে মাধ্যমিকের পরীক্ষার, সে ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। শুধু মুখের কথাই বলছি না, তোমরা অবশ্যই প্রমাণ সহ দেখে নেবে। আমার চ্যানেলের প্রথম ভিডিওতে যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটাই কিন্তু 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় হুবহু কমন এসেছিল। তো
কথা না বাড়িয়ে তোমাদের চ্যাপ্টার 2-তে একটাই প্রশ্ন দেওয়া হয়েছে যে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক, বা এখান থেকে ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে একটা পার্থক্য পড়ে নেবে, যেটা পাশে আসার চান্স হয়েছিল সেটা কিন্তু তিনি ঢুকিয়ে দিতে পারে। তারপরে দশম শ্রেণীটা বললাম চ্যাপ্টার 4, আর চ্যাপ্টার 4 থেকে আরেকটা প্রশ্ন অ্যাড করতে বললাম যে বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থী হিসাবে তোমার 3R এবং 4R এর কি গুরুত্ব। এবার আমরা দেখে নিব ভারত চ্যাপ্টার থেকে। তো চ্যাপ্টার 5 রয়েছে ভারত। ভারত থেকে আজকের প্রথম প্রশ্ন রয়েছে ভারতের কৃষির 3টি বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো। প্রশ্নটি অবশ্যই আসবে, তোমরা ভালো করে পড়বে, কারণ কোন শিক্ষার্থী বা পরীক্ষার্থী কিভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে পারছে গুছিয়ে, সেটাই কিন্তু যাচাই করার জন্য এই সহজ প্রশ্নটা দিতে চলেছে। তারপর চ্যাপ্টার নম্বর 2, পাঞ্জাব ও হরিয়ানায় কৃষির উন্নতির কারণ কি, অর্থাৎ দিনকে দিন যে গম চাষে পাঞ্জাব হরিয়ানা রাজ্য উন্নতি লাভ করছে তার 3টি কারণ কিন্তু গুছিয়ে লিখতে হবে। অবশ্যই প্রশ্নটি আসবে। তার আগে আরেকটি কথা তোমাদের জানিয়ে দিই, তোমরা ভুলে যাও, যদি ভিডিওটি ভালো লাগে বা সাজেশনটি আপনাদের কাজে আসে, অবশ্যই ফারুক স্টাডি চ্যানেল লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন, এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ফারুক স্টাডি চ্যানেল একান্তভাবে কাম্য মনে করে। তারপরে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটাও কিন্তু আসবে, কোনো ভুল নেই। ভারতে নগরায়ন বা শহর গড়ে ওঠার যে সমস্যা, ভারত একটি জনবহুল দেশ, ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয় জনসংখ্যার দিক দিয়ে স্থান দখল করে রয়েছে। বর্তমানে তো চীনকেও ছাড়িয়ে গেছে, প্রায় 142 কোটি প্লাস জনসংখ্যা হয়ে গেছে। তো তোমরা জানো এই সমস্যা দিনকে দিন ভারতে কিন্তু বেড়েই চলেছে। সেই সমস্যাগুলি 3 থেকে 4টি কারণ তোমরা অবশ্যই গুছিয়ে লিখতে হবে। যদি নোটের প্রয়োজন হয়, না থেকে থাকে, কোনো স্টুডেন্ট এখনো পড়াশোনা করনি যে পরীক্ষা দিতে হবে, বাইরে আছে, দেখবে অনেকেই গ্রামাঞ্চলের ছেলেপেলে সারা বছর বাইরে থেকে পরীক্ষার 1-2 মাস আগে চলে আসে। তো তাদের জন্য বলছি যে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি যদি দেখে যাও তো হুবহু কিন্তু কমন পাবে, যেখান থেকে 80 থেকে প্রায় 80 নম্বর 70 নম্বর তোমরাও তুলে নিতে পারবে। এবং যারা সারা বছর খেটেছো তোমরা অবশ্যই এগুলো পাশাপাশি 2-1টা প্রশ্ন যদি আরও দরকার হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। টেলিগ্রাম যে ফারুক স্টাডি পেজ রয়েছে, ফারুক স্টাডি চ্যানেলের পেজ, সেখানেও তোমরা ফলো রাখবে। এই ধরনের সমস্ত নোট সেই চ্যানেলে, ফারুক স্টাডি চ্যানেল টেলিগ্রাম যে পেজ রয়েছে সেখানে দেওয়া রয়েছে। তারপর 6 নম্বর চ্যাপ্টার থেকে যে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, 2টার মধ্যে 2টাই আসবে, তোমরা দেখে নাও, একটা মাত্র লিখতে হবে। চ্যাপ্টার 4, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা পর্যায়গুলি লেখো। এই 4 নম্বর চ্যাপ্টারে 6 নম্বর চ্যাপ্টারে 4 নম্বর প্রশ্নটি আসবে, বৈশিষ্ট্য এবং পর্যায় দুটি ভালো করে পড়ে নেবে। 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু আসবেই। এটা একটু ব্যতিক্রম অনেকের কাছে মনে হয়, তো ব্যতিক্রম হওয়ার কোনো কিছু কারণ নেই, দেখে নাও। সানসিনক্রোনাস উপগ্রহ, যার বাংলা অর্থ সূর্য সমলয়, ও জিও স্টেশনারি উপগ্রহ, যার বাংলা অর্থ ভূসমলয়, এর মধ্যে পার্থক্য লিখো। অর্থাৎ ইংলিশ টার্ম যদি দেয় তাহলে সানসিনক্রোনাস উপগ্রহ এবং জিও স্টেশন উপগ্রহের মধ্যে পার্থক্য লিখো। যদি বাংলা অর্থ হিসাবে দেয় তাহলে লেখা থাকবে সূর্য সমলয় ও ভূসমলয়ের মধ্যে পার্থক্য লিখো। অনেক স্টুডেন্ট জিও স্টেশনারি উপগ্রহ এবং সানসিনক্রোনাস পড়ে গেছে, কিন্তু বাংলা অর্থ এসেছে যে সূর্য সমলয় ও ভূসমলয়ের মধ্যে পার্থক্য লিখো, তখন বলছে আমি পড়ে আসি না, এটা আমার কমন পড়েনি। তো অবশ্যই তোমাদের বাংলা অর্থ এবং ইংলিশ অর্থ দুটাই জেনে যেতে হবে যে সানসিনক্রোনাস উপগ্রহ বা জিও স্টেশন উপগ্রহের বাংলায় অর্থ হচ্ছে সূর্য সমলয় এবং ভূসমলয়। তো অবশ্যই প্রশ্নটি যদি না এখনো ভালোভাবে পড়ে থাকো, পড়ে নাও। প্রশ্ন দুটাই আসার প্রবল চান্স রয়েছে, এটা তো আসবেই, কোনো ভুল নেই। 3 স্টার 100%। আজকের সাজেশনটা তোমরা প্রথমেই তোমাদের বলা হয়েছে যে ফারুক স্টাডি চ্যানেলে যে প্রশ্নগুলি দেওয়া হবে সেগুলি 100% এসে থাকে, গত বছরগুলোতে এসেছে, আগামী 2025 সালে অবশ্যই আসবে। তো ক্লাসটি তোমাদের ভালো লাগলে ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং টেলিগ্রাম পেজ তো রয়েছে, টেলিগ্রাম পেজে তোমরা সমস্ত নোট পাও। এছাড়াও ইনস্টাগ্রাম ফারুক স্টাডি চ্যানেলেই নাম রয়েছে, ফারুক স্টাডি সেন্টার ফেসবুক পেজ রয়েছে। অবশ্যই ফারুক স্টাডি সেন্টার যে ফেসবুক পেজ রয়েছে অবশ্যই ফলো করে রাখবেন, ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম পেজটিও সব কিছু যে নোটপত্র এখানে দেওয়া হয় টেলিগ্রাম পেজে, ফেসবুক পেজে। তো অবশ্যই তোমরা ফেসবুক পেজটি এবং ফারুক স্টাডি ইউটিউব চ্যানেলটি যে রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, বাই।